হ্যালো দেয়ার স্টুডেন্ট, ডাব্লিউপিএসআই এর প্রিলিমসের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব পরীক্ষায় কোন পদ্ধতিতে সমাধান করলে আমরা অঙ্কগুলি খুব কম সময়ে সমাধান করতে পারবো। চলো দেখে নেই সেই অঙ্কগুলি কি এবং সেই গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলি কি। সবার প্রথমে যেই অঙ্কটি রয়েছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা 3333 সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে যে সংখ্যাটি রয়েছে 3333, এটি পূর্ণবর্গ নয়। বলছে এই সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। ব্যাপারটি কি, একটি ছোট এক্সাম্পল দেখে নেই। মনে করো 60, আমরা দেখেই বুঝতে পারছি এটা পূর্ণবর্গ নয়। এখন আমরা বুঝতে পারছি যে 60-র সাথে যে ন্যূনতম যদি 4 যোগ করা যায় 64 হবে, এবং এই 64 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এই 64 কার বর্গ? 8-এর বর্গ আমরা জানি। এটা ছোট এক্সাম্পল, তাই আমরা মুখেই বলতে পারছি যে 4 যোগ করতে হবে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে তো আমরা বলতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা অনেক পদ্ধতিতে এটা সমাধান করতে পারি, ঠিক আছে। 3-4টা মেথড রয়েছে, তো সেই মেথডগুলি বিস্তারিতভাবে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা এখানে ট্রেডিশন বর্গমূল নির্ণয় পদ্ধতিতে অঙ্কটি সমাধান করব। সেই নিয়মটা কি? সবার প্রথমে দুটো করে সংখ্যা মার্কিং করতে হবে। করার পর কি করব? নর্মাল যেভাবে আমরা ভাগ করি সেই পদ্ধতি নিব, কিন্তু কি করব, যদি আমরা 2 নেই, 2কে 2 দিয়েই গুণ করতে হবে। 2 দুগুণে 4। কত রয়েছে দেখো এখানে 33, তাহলে 4 4 16, 5 5 25, 6 6 বড় হয়ে যায় 36, তাহলে আমরা কি নেব? 5 নেব। তাহলে 5 5 কত হলো? 25 হলো। নর্মাল যেভাবে বিয়োগ করে করব, বিয়োগ করলাম 8 হলো। বিয়োগ করার পর এক্ষেত্রে কি হয় আমরা জানি, দুটো করে সংখ্যা নামবে, ঠিক আছে। 33 হলো, কত হলো? 833। এরপরে কি করতে হয়? এরপরে করব এই যেখানে যেই সংখ্যাটি পেলাম তার ডাবল সংখ্যা নিতে হবে। ডাবল 5-এর ডাবল কত? 10। এবার এক্ষেত্রে 833কে আমরা ভাগ করব। কি করব এখানে দেখো, 10 যে এখানে এলো, 10 দিয়ে করতে পারবো না, 10-এর পাশে একটি সংখ্যা বসাতে হবে। মনে করো আমরা যদি 1 বসাই, তাহলে কত হলো? 101। যা বসাবো সেই সংখ্যাটি দিয়ে টোটালটিকে গুণ করতে হবে। গুণ করলে কত হয় দেখো? 101। এখানে কত রয়েছে? 833 রয়েছে, তাহলে কখনোই হবে না। এখানে আরেকটি জিনিস মনে রাখতে হবে, দেখো আমাদের এখানে যোগ করতে বলেছে। আমরা সাধারণত কি করি, যা থাকে তার চেয়ে ছোটটি নেই, কিন্তু যখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যোগ করতে বলবে সেক্ষেত্রে মনে রাখবো যা রয়েছে এখানে কত রয়েছে? 833 রয়েছে, তার পরবর্তী বড় সংখ্যাটি নিব। মানে কি দেখো, এখানে কত রয়েছে? 10। যদি আমরা 7 ধরি নেই, তাহলে 7 দিয়ে গুণ করতে লাগবে। 7 7 কত? 49, 7 7, 749। যদি আমি 8 নেই, তাহলে 8 দিয়েই গুণ করতে হবে। 8 8 64, 8 8। দেখো এই যে 833 রয়েছে তার থেকে কিন্তু 749 ছোট। নর্মাল ভাবে যে আমরা ভাগ করি তখন কিন্তু ছোটটিই নেই, ঠিক আছে। এই ছোটটি নিয়েও অঙ্কটি করা যাবে, কিন্তু আমরা এখানে ছোটটি নিব না, সেই পদ্ধতি অবলম্বন করব না। আমাদের যোগ করতে বললে মনে রাখবো ডিরেক্ট আমরা বড়টা নিব। কত নিলাম? এখানে 8 বসাবো। তাহলে এখানে যদি 8 বসাই তাহলে মনে রাখবে এখানেও 8 বসাবো। তাহলে কত হলো? 864 হলো। বড়টি নিব। এবার আমরা বড় থেকে ছোট বিয়োগ করব। দেখো 4 থেকে 3 গেলে কত হয়? 1। 6 থেকে 3 গেলে কত হয়? 3 হয়। এই যে বিয়োগ করার পর যেই সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি হবে সঠিক উত্তর। তাহলে বিয়োগ করার পর কত পেয়েছি? 31। 31 কোন অপশনে আছে? সি অপশনে আছে। তাহলে এটি হলো সঠিক উত্তর। তাহলে আমরা কোন পদ্ধতিতে সমাধান করলাম? বর্গমূল পদ্ধতিতে সমাধান করলাম, ঠিক আছে। চলো দেখে নেই পরবর্তী অঙ্কটি। পিতা ও পুত্রের বয়সের গড় 22 বছর, তাদের বয়সের অনুপাত যথাক্রমে 19:3। পিতার বর্তমান বয়স কত? মানে এই ফাদার অ্যান্ড সনের রেশিও দেওয়া রয়েছে বয়সের, কত? 19:3, এবং তাদের বয়সের গড় দেওয়া রয়েছে, এভারেজ রয়েছে 22। তাহলে বলছে ফাদারের বয়স কত। হ্যাঁ, দেখো এক্ষেত্রে আমরা অনেক পদ্ধতিতে সমাধান করতে পারি। আমরা প্রথমেই দেখো চারটি অপশন, চারটি অপশন, তার মধ্যে দুটি অপশনের সংখ্যা 8 রয়েছে, ঠিক আছে।
তো এক্ষেত্রে আমরা অনেক পদ্ধতিতে সমাধান করতে পারি। তো আমরা এখানে যেই পদ্ধতিতে সমাধান করব সেটা হলো অপশন টেস্ট মেথড অ্যাপ্লাই করব। কোন মেথড? অপশন টেস্ট। অপশন টেস্ট মেথড কি বলে? আমার পিতার বয়স বের করতে বলেছে, তাহলে পিতার অনুপাত কত? পিতার বয়স অনুপাত 19, ঠিক আছে? তাহলে 19 দিয়ে যেই অপশনটি ভাগ যায় সেটি হবে সঠিক উত্তর, ঠিক আছে? 19 দিয়ে দেখো 30 ভাগ যায় না, তাই এটি উত্তর হবে না। 19 দিয়ে 48 ভাগ যায় না, তাই এটি উত্তর হবে না। 19 দিয়ে 44 ভাগ যায় না, তাই এটি উত্তর হবে না। 19 দিয়ে একমাত্র 38 ভাগ যায়, তাই এটি হবে সঠিক উত্তর। তাহলে আমরা এটি অপশন টেস্ট করলাম। মনে রাখবে, বয়সের 100% অঙ্ক কিন্তু অপশন টেস্ট করা যায় এবং সেটি সবচেয়ে সহজ পদ্ধতি। যদি তোমরা না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই পদ্ধতিগুলি আমি শিখিয়ে দেব তোমাদের। চলো পরবর্তী অঙ্কটি দেখে নেই। দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3127, বৃহত্তর সংখ্যাটি কত? মানে দুটি সংখ্যার গুণফল বলেছে কত? 3127 এবং গুণফল, দুটি সংখ্যার গুণফল 3127, কিন্তু কোন ধরনের সংখ্যা? দুটি সংখ্যাই হলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, ঠিক আছে? তাহলে বলছে যে বড় সংখ্যাটি কত বলেছে। আমরা মনে করি এ পাশেরটি বড়, এ পাশেরটি কি ছোট। দুটি সংখ্যা, একটি বড় একটি ছোট। আমাদের বড়টি দেওয়া রয়েছে, বলছে যেই এই যে সংখ্যাটি রয়েছে দুটি সংখ্যার গুণফল, কোন ধরনের সংখ্যা? মৌলিক সংখ্যা। তার মধ্যে বড় মৌলিক সংখ্যাটি চারটির মধ্যে একটি হবে। এখানে চারটা অপশন রয়েছে, চারটি মৌলিক সংখ্যা, তার মধ্যে একটি উত্তর হবে। সেটা কোনটি হবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো, আমরা যদি মনে করি বড় সংখ্যাটি হয় 59, ঠিক আছে? সবচেয়ে বড় সংখ্যাটি 59, তাহলে এই 59-এর পূর্বে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 59-এর পূর্বে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 53, কারণ 58 মৌলিক নয়, 57 মৌলিক নয়, 56 মৌলিক নয়, 55 মৌলিক নয়, 53 মৌলিক। তাহলে এটি কি হতে পারে? আমরা ইউনিট ডিজিট চেক করব। দেখো, এককের ঘর 9 আর 3 গুণ করলে কি 7 হয়। এখানে এককের ঘরে কত রয়েছে? 7 রয়েছে। দেখো 3 নং কি 7, মানে এককের ঘরে ইউনিট ডিজিট কি 7 আসবে। তাহলে এটি কিন্তু উত্তর হতে পারে। চলো বাকিগুলি চেক করি। যদি বড় সংখ্যা 53 হয়, তাহলে ছোট মৌলিক সংখ্যাটি কত হবে? 53-এর পূর্বে মৌলিক সংখ্যা কত? 47। তাহলে দেখো 3 আর 7 গুণ করলে কত হয়? ইউনিট ডিজিটে কত হবে? 1 আসবে, 1। দেখো এখানে 1 নেই, তাহলে এটি উত্তর হবে না। যদি বড় সংখ্যা 61 হয়, 61-এর পূর্বে ছোট সংখ্যাটি কি হবে? 61-এর পূর্বে ছোট মৌলিক সংখ্যা আমরা কি জানি? 59। দেখো এটার এককে কত? 1, এখানে এককে 9, 9 অক্ষে 9, মানে আমাদের এককের ঘরে কি আসবে? 9 আসবে। তো এখানে কিন্তু এককের ঘরে 9 নেই, 7 আছে, তাই এটিও উত্তর হবে না। যদি 47 বড় সংখ্যা হয়, তাহলে 47-এর পূর্বের মৌলিক সংখ্যা কি? 47-এর পূর্বের মৌলিক সংখ্যা হচ্ছে আমরা জানি কি 43। 3 আর 7 গুণ করলে কত হয়? 1 হয়। এখানে এককের ঘরে কত আছে? 7 রয়েছে, ঠিক আছে? তাহলে এই 47ও সঠিক উত্তর হবে না। একমাত্র আমাদেরকে সাপোর্ট করলো কি? এই যে 53, কারণ 3 নং 27, 59 এবং 53 তোমরা গুণ করে দেখবে এই সংখ্যাটি আসবে। আমরা এখানে ইউনিট ডিজিট চেক করে অঙ্কটি সমাধান করলাম। আশা করি বুঝতে পেরেছো। এই যে সংখ্যাগুলো লিখলাম কি, কারণ 7 আর 3 গুণ করলে কি হবে? এককের ঘরে 1 হবে। 6 আর 9 গুণ করলে, 9 আর 1 গুণ করলে এককের ঘরে কত হবে? 9 হবে। 3 আর 7 গুণ করলে এককের ঘরে কত হবে? 1 হবে। কিন্তু এককের ঘরে আমার কি বলেছে প্রশ্নানুসারে? 7 বলেছে। সেটি একমাত্র সঠিক হচ্ছে এ নাম্বার অপশন দ্বারা, তাই এটি সঠিক উত্তর। চলো পরবর্তী অঙ্কে চলে যাই। কোনো টাকার 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের পার্থক্য 122 টাকা। এই টাকার পরিমাণ কত? একটা টাকা রয়েছে প্রিন্সিপাল, আমরা জানি না সেটি কি। এই যে প্রিন্সিপাল রয়েছে, যদি এটির কি দেয়? ইন্টারেস্টটা কি দেয়? আমাদের যদি কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়, যা হবে জানি না কত। যদি এসআই ইন্টারেস্ট কত হয় আমরা জানি না, প্রিন্সিপালটি জানি না, তাহলে তার ডিফারেন্সটা দেওয়া রয়েছে 1 to 2। কারণ যেই টাকাটি আমরা জানি না
তার যদি সরল সুদ বের করা হয় এবং তার যদি চক্রবৃদ্ধি সুদ বের করা হয়, তার ডিফারেন্স কত হবে? 122। পৃথকভাবে যদি আমরা বের করি ডিফারেন্সটা হবে 122, সেই ডিফারেন্স 122 দিয়েছে। তাহলে সেই প্রিন্সিপালটি কোনটি? এখানে 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে হবে একটি প্রিন্সিপাল হবে, যেই প্রিন্সিপালের সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং এসআই মানে সরল সুদ এর ডিফারেন্স কত? 122। তাহলে সেই প্রিন্সিপালটি কত? দেখো এক্ষেত্রে আমি একটা নিয়ম বলবো, সেই নিয়মটি খুবই সহজ। তোমরা যেই পদ্ধতিতে করো না কেন, যদি এই পদ্ধতি দিয়ে রপ্ত করতে পারো তোমরা অন্যের থেকে এগিয়ে থাকবে। সেই পদ্ধতি কি? মনে রাখবে, আর আর মানে রেট অফ ইন্টারেস্ট রয়েছে বার্ষিক ইয়ারলি কত? 5%। রেট অফ ইন্টারেস্ট যাই দেওয়া থাক না কেন, এখানে 1 ডিজিট রয়েছে, মনে রাখবে সিআই আর এসআই এর পার্থক্য মানে সুদের হারের পার্থক্য, সিআই আর এসআই এর রেট অফ ইন্টারেস্টের পার্থক্য, ঠিক আছে? কত হবে? যা থাকবে তাকে গুণ করে দেব, 5 5 কত? 25। গুণ করার পরে মনে রাখবে, যা গুণ করে যাই আসুক না কেন 2 ঘর আগে দশমিক বসবে, মানে 25%। মানে সুদের হারের পার্থক্য আমরা কি বের করবো? এভাবে সুদের হারের পার্থক্য, সিআই এর যা সুদ, ঠিক আছে, সিআই এর রেট অফ ইন্টারেস্ট ও এসআই এর রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্সটা পেলাম 0.25%। যাই থাক না কেন, সেটা 1 ডিজিট থাক বা 2 ডিজিট থাক, গুণ করে 2 ঘর আগে দশমিক বসাতে হবে, এটা মনে রাখবে। তাহলে দেখো আমরা এটা অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে বলে দিব 0.25%, 6 থাকলে 0.36%, কোনো প্রবলেমই নেই। তাহলে আমরা জানি 0.25% এটাও ডিফারেন্স, আর ডিফারেন্স কি বলছে? 1 to 2, সেম করতে পারি। তাহলে 1% কি হবে? 1 to 2 বাই 0.25, যা রুলস হয়, বেসিক কনসেপ্ট। 100% মানে আমরা আসল, তাহলে 100% মানে কি হবে? 1 to 2 ইন্টু 100, নিচে দশমিক উঠিয়ে দিলাম, 25 ইন্টু 100 কি হবে? 4। দেখো দেখি বুঝতে পারলাম, দুটো এইট আসবে, 4 অক্ষে 4 আর দুটো শূন্য। এই নিয়মটি রপ্ত করলে তুমি অপশন টেস্ট করতে পারবে এই ধরনের অঙ্ক, কোনো নিয়ম কোনো কিছু মুখস্থ করতে হবে না, ঠিক আছে? চলো পরবর্তী অঙ্কটি দেখে নিই। দেখো এখানে কি বলেছে, যদি এই দশমিক দেওয়া, সরি ভগ্নাংশ দেওয়া রয়েছে 1 2 3 4 5, 5টি ভগ্নাংশ দেওয়া রয়েছে, তাদের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হয় তবে কে দ্বিতীয় হবে? মানে এখানে 4টি ভগ্নাংশ বলেছে, তাদের ঊর্ধ্বক্রমে সাজানো। ঊর্ধ্বক্রম মানে কি? মনে রাখবে ঊর্ধ্ব মানে উপর, ঊর্ধ্বের ক্রম, ঊর্ধ্ব দিকে যাবে মানে ছোট থেকে বড়র দিকে যাবে, ঊর্ধ্বক্রম মনে রাখবে। হ্যাঁ, তার বিপরীতটি হচ্ছে অধক্রম। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, এটা মনে রাখবে, অনেকে আমরা ভুলে যাই। হ্যাঁ, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, মানে বলছে এই যে 5টি সংখ্যা রয়েছে, যদি তাদের আমরা কি কি রয়েছে দেখো এখানে 5/7, 7/9, 9/11, 11/13 এবং কি 13/17। এই অঙ্কটা আমরা অনেকে অনেকভাবে করব, অনেক নিয়মই করা যায় কম সময়ে, তার মধ্যে একটি নিয়ম আমি তোমাদের বলে দিই। এখানে দেখো 5টি ভগ্নাংশ রয়েছে, এখানে একটা লক্ষ্য করব, দেখো যখনই এই ধরনের দেওয়া থাকবে না আমরা একটু লক্ষ্য করব, এখানে একটা কি জিনিস লক্ষ্য করছি কমন, দেখো হর আর লবের ডিফারেন্স দেখো সেম, কত? 2 হচ্ছে। দেখো এখানে হর আর লবের ডিফারেন্স কত? 2। এখানেও কিন্তু হর আর লবের ডিফারেন্স 2, এই দুটোর মধ্যে কিন্তু হর আর লবের ডিফারেন্স 2, সেম ডিফারেন্স হচ্ছে, কিন্তু এটা ডিফারেন্স কিন্তু 2 নয়, কত? 4 ডিফারেন্সটা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের অঙ্কটি করা সহজ হয়ে গেল। মনে রাখবে কখনো যদি এরকম ঘটনা হয় বা এরকম ধরনের অঙ্ক আসে, যদি ডিফারেন্স সেম হয়, তখন কি মনে রাখবে, যেই ভগ্নাংশটির লব আর হর বড়, উপরেরটা লব নিচেরটা হর, সেটি হবে সবচেয়ে বড়। তাহলে দেখো এখানে 1 2 3 4টির মধ্যে এই দেখো এটি সবচেয়ে কম, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, তার মানে বলতে পারছি সবচেয়ে ছোট কি? 5/7, ঠিক আছে? তার চেয়ে বড় কি হবে? 7/9, তার চেয়ে বড় কে? 9/11, তার চেয়ে বড় কে? 11/13। আমরা বুঝতে পারলাম এই 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট এটি এবং সবচেয়ে বড় এটি। তো সবচেয়ে বড়
আমাকে বের করতে সবচেয়ে ছোট আমাদের বের করতে বলেনি, আরেকটি কিন্তু তুলনা করা এখনো হয়নি, কিন্তু আমাকে বলেছে যে সবচেয়ে ছোট তার পরবর্তী মানে দ্বিতীয়টি চেয়েছে, ঠিক আছে, 2 নাম্বার ছোট চেয়েছে। মানে আমরা যদি একটা সংখ্যা থাকে 2, 4, 5, তাহলে 2 নাম্বার ছোটকে 4, সেই 2 নাম্বারে কে রয়েছে কোন ভগ্নাংশটি সেটা বার করতে বলেছে। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটি প্রথম সবচেয়ে ছোট, 2 নাম্বারে কে রয়েছে এটি রয়েছে, কিন্তু আমরা এটাকে 2 নাম্বার বলতে পারি না। কেন বলতে পারি না? দেখো আরেকটি সংখ্যা যাচাই করা হলো না, এই সংখ্যাটি যাচাই করা হয়নি, যার হর আর লবের ডিফারেন্স আলাদা। তাহলে আমরা এখন সবচেয়ে ছোট এটা পেয়ে গিয়েছি, তাহলে আমরা এই 5/7 আর 13/17 এই দুটো সংখ্যার মধ্যে দেখব কে ছোট, ঠিক আছে, এ ছোট না এ ছোট। যদি এ সবচেয়ে ছোট হয় তাহলে এ দ্বিতীয় হয়ে যাবে। চলো চেক করি। চেক করার অনেক প্রসেস আছে, তার মধ্যে আমরা ক্রস মেথড করব। ক্রস মেথড কি? আমরা কোনাকুনি গুণ করব। 7-13 কত হয়? 7-13 91 হয়, উপরে লিখবো এইভাবে, ঠিক আছে। এই পাশে কোনাকুনি গুণ করব। 5-17 কত হয়? 5-17 85 গুণ করব, গুণ করে লিখব। গুণ করার পর যার পাশে ছোট হবে সে সবচেয়ে ছোট হবে, আর যার পাশে বড় হবে সে সবচেয়ে বড় হবে। তাহলে দেখো গুণ করার পর কি পেলাম? 85 ও 91। 85 ও 91 এর মধ্যে সবচেয়ে ছোটকে 85। তাহলে বুঝতে পারলাম 13 আর 17 মধ্যে 13/17 আর 5/7 এর মধ্যে ছোটকে 5/7, মানে এটি সবচেয়ে ছোট প্রমাণিত হয়ে গেল। মানে এই যেটি আমরা চেক করি নাই সেক্ষেত্রে প্রমাণ হয়ে গেল 5/7টা সবচেয়ে ছোট, ঠিক আছে, এটি প্রমাণ হয়ে গেছে। কিন্তু তাহলে দ্বিতীয় কে? এটা দ্বিতীয় এখানে শো করছে, তাহলে দ্বিতীয় এটা হবে না অন্য কেউ হবে না এটা হবে? এখন আমরা এই দুটো চেক করব। 7/9 কারণ আমাদের দ্বিতীয় প্রয়োজন, এবং 13/17 দুটো চেক করব। যদি এই দুটোর মধ্যে যদি এ ছোট হয় তার মানে বুঝতে পারছি এই হবে দ্বিতীয়, আর এ যদি ছোট হয় তাহলে এ হবে দ্বিতীয়। কারণ এর থেকে যদি এ ছোট হয়, ঠিক আছে, 7/9 এর থেকে যদি আমার 13/17 ছোট হয়, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এর থেকে বাকিগুলো বড় হবে। তাহলে আমরা চেক করি। চেক কিভাবে করব? ক্রস মেথডেই চেক করব। 9-13 কত হয়? গুণ করবো, কোনাকুনি গুণ 117, 9-13 117। দেখো নামতা না জানলে কিন্তু খুব বড় অসুবিধা হয়ে যাবে, নামতা মুখস্থ অবশ্যই করবে। 7-17 কত? 7-17 হয় কি 119 হয়। তাহলে দেখো এই দুটোর মধ্যে আমরা চেক করলাম কার মাথায় বড় আসছে, এই 7/9 এর মাথায় বড় এসছে এবং এর মাথায় কি ছোট এসছে 117। তাহলে আমরা বুঝতে পারলাম 7/9 ও 13/17 এর মধ্যে কে ছোট? এটা ছোট, মানে এর থেকে এই 7/9 রয়েছে তার থেকে একটি ছোট সংখ্যা আমরা পেলাম, কত? 13/17। মানে এই 13/17 হবে এরও আগে, ঠিক আছে। মানে যদি সাজিয়ে লিখি কি হবে? 5/7, 13/17, তারপরে 7/9, বাকিগুলো লিখলাম কারণ এই 13/17 এর থেকে ছোট, তাহলে অবশ্যই এগুলোর থেকেও ছোট হবে কারণ এগুলো সংখ্যা এর থেকে বড়। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 13/17। 13/17 কোন উত্তরটি? সি নাম্বার উত্তরটি, অপশন। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক ছিল, হয়তো সময় লাগলো বোঝাতে, কিন্তু তোমরা যখন বুঝে যাবে এই ধরনের অঙ্ক খুব কম সময়েই করতে পারবে। তাহলে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়ে দ্বিতীয় ভিডিও, এরপরে আবার আমরা তৃতীয় ভিডিও নিয়ে আসবো এসআই এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। সবাই ভালো করে প্র্যাকটিস করো, ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা।